আসসালামু আলাইকুম। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। প্রতিদিনকার মতো আজকেও পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে যোগ দিলাম। এর আগেও একজনের সঙ্গে আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয়বারের মতো কথা বলছি। আমার আজকের অতিথি আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম. মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাই বেশ কিছুদিন ধরেই আমাদের এখানে পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানের হট সিটে আসবেন করে আসা হয়নি। তো আজকে ওনার সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে। আপনি কেমন আছেন মনিরুজ্জামান ভাই? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছেন। আপনাদের এই আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন তো অনেক বেশি খ্যাতি সুনাম কুড়িয়েছে। ইতিমধ্যে আপনারা যেই প্রবাসীদের জন্য কাজ করছেন তার অনেকগুলো মানে কাজের নমুনা আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়। খুবই চমৎকার চমৎকার কাজগুলো আপনারা করছেন। এবং এর মধ্যে একটি খবর আমাদের কানে এসেছিল সোশ্যাল মিডিয়ায় যে 2021 সালের 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির জন্য কথা বলায় আপনাকে গোয়েন্দা সংস্থা আয়নাঘরে নিয়ে গিয়েছিল। মানে এটা পত্রপত্রিকায়ও এসেছিল এবং আপনি আমাদের নজরে এসেছিল সোশ্যাল মিডিয়া থেকেও। এটার বিষয়ে একটু খোলসা করে বলবেন কী হয়েছিল তারপর? ধন্যবাদ বন্ধু গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান। আপনাকে শুরুতেই মহান আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলছি যে আমরা এখনও বেঁচে আছি করোনা ক্রান্তি লগ্নে, এবং বিশ্বের বিভিন্ন মহামারীর পর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাই আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। আসলে 2021 সালের 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে একটি আলোচনায় ঢাকায়, সেখানে বিভিন্ন রাষ্ট্রদূত এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, সাবেক বিচারপতি, সাবেক সচিব, বর্তমান সচিবরা উপস্থিত ছিলেন। আচ্ছা। সেখানে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তার চিকিৎসার জন্য বিদেশে আমরা আন্দোলন সংগ্রামে ব্যস্ত ছিলাম। তাকে বিদেশে যাওয়ার অনুমতি না দেওয়ায় আমি ওই সময় অনেক সাহস করে রিস্ক নিয়ে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তাকে মুক্তি দেওয়ার জন্য অত্র অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলাম। বক্তব্য দেওয়ার পরেই আমি যখন গেট থেকে বের হয়েছিলাম তখন গোয়েন্দা সংস্থার লোকজন আমাকে ওখান থেকে বলছে, স্যার গাড়িতে ওঠেন। অনেক করে আমাকে পিছনে হ্যান্ডকাপ লাগিয়ে কোথায় যেন চোখ বেঁধে নিয়ে গিয়েছিল, কিন্তু চোখ বেঁধে নিয়ে এখানে আমাকে অনেক টর্চার করেছিল। আমার মানবিক কর্মকাণ্ডে খুশি হয়ে অনেক বিচারপতি, অনেক সচিব, সাবেক সচিব এবং আমার আত্মীয় স্বজন সমস্ত কর্মকর্তা যারা আছেন তাদের বিশেষ সংবাদ পাঠানোর কারণে কোনো ওয়েতে আমাকে ওখান থেকে আল্লাহ রহমাতে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু মুক্তি দেওয়ার সিচুয়েশনটা হলো ওখানেই আবার এনে আমাকে চোখ বাঁধা অবস্থায় আমাকে ওই অন্ধকার আচ্ছন্ন জায়গায় ছেড়ে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, মানে আপনাকে আয়নাঘরে নেওয়া হয়েছিল, এটা কি চোখ বাঁধা অবস্থায় নিয়ে চোখ খুলে দিয়েছিল না? চোখ কোনো খুলে দিল না। তাহলে আপনি চোখ বাঁধা অবস্থায় বুঝলেন কীভাবে যে আয়নাঘরে আছেন? এখানে গেছি তখন শব্দ নাই, শুনশান শব্দ নাই, একটা সংকীর্ণ জায়গা মনে হলো, জায়গা বন্ধ, আলো বাতাস নাই, সেরকমই মনে হচ্ছে। তখন আমি নিজেকে মনে করেছি যে এই যখন 5ই আগস্টের পরে আয়নাঘর নামে একটা শব্দ হলো, তখন আমরা বুঝতে পেরেছি এটাই হবে যে আমরা হয়তো ওখানেই আমাদেরকে নিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এরকম বোঝা যায়, কিন্তু অনেক সময় চোখ বাঁধা থাকলে বোঝা যায় যে এখানে খুবই মানে ওয়েদার, মানে গরম আবহাওয়া বা সংকীর্ণ জায়গায় কিছুটা বোঝা যায়। যেমন তার নমুনা কিছু আপনি দেখতে পেয়েছেন যখন সরকার বদল হলো, আয়নাঘরের যেই ছবি আমরা দেখতে পেয়েছি, খবর সোশ্যাল মিডিয়ায়, পত্রপত্রিকায়, টেলিভিশনে আপনি আজ করতে পেরেছেন, খুবই দুঃখজনক। ওই সময় আমাকে বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন সংবাদপত্রে ওই নিউজটি ছাপা হয়েছিল। আচ্ছা, কিন্তু পরবর্তীতে আমি সার্চ করে যখন দেখতে পেলাম যে মিডিয়ায় ওই সময় আমার আইডিটা একেবারে ডিজার্ভ করে দিয়েছে। পরবর্তীতে আমি আইডি সার্চ করে না, অদ্যাবধি আমি আইডি ফেরত পাইনি। পরবর্তীতে আমি সার্চ করে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমি আবার ওই তথ্যগুলি, কিছু তথ্য আমি সংগ্রহ করে আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা, ওই আইডি বোধহয় আপনি পরে চেষ্টা করলে ফেরত পাবেন। হ্যাঁ, আর না হলে আপনি আবেদন করেন যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, যেহেতু সেই ফ্যাসিস্ট সরকার যে সময় আপনাকে গ্রেপ্তার করেছিল, আয়নাঘরে পাঠিয়েছিল, তারা তো এখনও ওই সরকারের
এই সরকার তো পুরোপুরি মানে ঠিক ইয়ে করতে পারেনি, এখনও কাজ চলছে। তো আপনাদের এই মানবাধিকার সংগঠনের প্রায়শই দেখি যে প্রবাসী কল্যাণে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আপনারা কথা বলেন। এটা সারা বাংলাদেশের শাখা আছে কি করি? জি, সবগুলো জেলাতেই প্রায় জেলায় আমাদের শাখা এবং ইন্টারন্যাশনাল শাখাও আছে। এবং আমাদের বিভিন্ন এশিয়া মহাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রে আমাদের সক্রিয় ভূমিকা এবং সক্রিয় কমিটি কাজ করছে। আচ্ছা, যে সমস্ত মানুষ যে নানান প্রলোভনে বিদেশে যায়, নদীপথে বা সাগর পথে বা বিভিন্ন মাধ্যমে যায়, তারা হেনস্থার শিকার হয়। যে সাধারণত কিছু আছে যারা বিদেশে লোক পাঠায়, তারা প্রতারণা করে, তাদেরকে ভুলভাল জায়গায় নিয়ে ছেড়ে দেয় এবং তাদের জীবন নাশও হয়। সেসব বিষয়ে আপনাদের মানে অ্যাক্টিভিটিস কি? আপনারা কি শুধু প্রতিবাদ করেন নাকি এর মধ্যে আরও কিছু গবেষণাও করেন যে কেন সরকার পারছে না? সরকারের যেই বয়েসেল সহ সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের আরও পররাষ্ট্র মন্ত্রণালয় সহ তাদের কাজের কি সমন্বয় আছে কিনা আপনি মনে করেন? থ্যাংক ইউ। আমি একটু সময় নিয়ে বলতে চাচ্ছি, এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাকে প্রশ্ন করেছেন। আসলে বিগত প্রায় এক যুগ ধরে আমি যখনই শুনি কোনো প্রবাসী অসুস্থ, কোনো প্রবাসীর নামে মিথ্যা মামলা হয়েছে, কোনো প্রবাসীর পরিবারের জমি অন্যায়ভাবে দখল করে নেওয়া হয়েছে, কোনো প্রবাসীর স্ত্রী সন্তান অথবা প্রবাসীর নামে অন্যায়ভাবে প্রতারণামূলক মামলা হয়েছে, অথবা এমনকি সবচেয়ে কষ্টদায়ক ব্যাপার, কখনো কখনো প্রবাসীদের স্ত্রীদেরও ধর্ষণ করা হয়েছে, আমি তাৎক্ষণিক ছুটি গিয়েছি, ওই জেলার ডিসি মহোদয়ের কাছে দরখাস্ত দিয়েছি। আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের কাছে দ্বারস্থ হয়েছি। এমনকি পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক দৌড়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে দরখাস্ত দিয়ে বিচারের জন্য আমি মুখোমুখি করেছি এবং অনেক বিচার আমি পেয়েছি। সেই সুবাদে আমি বলতে চাই, আমরা যখনই দেখি প্রবাসী সমস্যায় পড়ে, তখন প্রবাসীদের সমস্যার সমাধানের জন্য আমরা বিভিন্ন দুয়ারে দৌড়াই। আপনি দেখতে পেরেছেন, যখনই প্রবাসী মৃত্যুবরণ করে, প্রবাসীর মৃত্যুদেহ আনার জন্য কতই না আকুতি মিনতি করে আমার কাছে এসে। না, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন ছিল যে সরকারের সবগুলো সেক্টর, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আরম্ভ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আরও যে সমস্ত সেক্টরগুলো কাজ করে, বই সেল করে, আরও অনেকেই করে, তো সেই সবগুলোর মধ্যে কি সমন্বয় আছে কি না, সমন্বয়টা আপনারা লক্ষ্য করেছেন কি না? আপনারা হয়তো চেষ্টা করছেন সেভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করবার জন্য, কিন্তু সরকার যেই সাপোর্টটা আপনাদের দেওয়ার কথা, এই সাপোর্টটা পাচ্ছেন কিনা এবং সরকারি সবগুলো সেক্টরের মধ্যে এক ধরনের সমন্বয় আছে কিনা, আপনি কি এখানে কোনো খটকা বা সমন্বয়হীনতা পেয়েছেন কিনা সেটা? অবশ্যই সমন্বয়হীনতা আছে। আসলে ধন্যবাদ জানাতে চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে বর্তমানে সচিব সরোয়ার আলম মহোদয়কে। তিনি আসলে অনেক ভালো মানসিকতা নিয়ে কাজ করেন। করোনার থেকে অদ্যবধি আমাকে অনেক হেল্প তিনি প্রবাসীদের করেছেন। কিন্তু ইতিমধ্যে সে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে যারা ছিলেন এবং এখনও যে উপদেষ্টা নজরুল মহোদয় আছেন, তার সমন্বয়হীনতার কারণে প্রবাসীরা আমরা এখনও কষ্টে আছি। যেমন মনে করেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মৃত্যুবরণ করার পরে আমার কথা হলো, একজন প্রবাসীর টাকা যদি 5 মিনিটের মধ্যে বাংলাদেশে আসতে পারে, কিন্তু একজন প্রবাসী মৃত্যুবরণ করার 1 সপ্তাহের মধ্যে কেন তার মৃত্যুদেহ দেশে আসতে পারে না? সেখানে সমন্বয়হীনতার কারণে আমার প্রবাসীর মৃত্যুদেহ বিদেশের প্রবাসের ফ্রিজে পড়ে থাকে। আচ্ছা, আমি এই বিষয়ে আপনাকে একটু ধরিয়ে দিতে চাই। তার আগে আমি একটা প্রশ্ন আপনার উত্তর দিতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে দেশের বাইরে যারা মৃত্যুবরণ করে, দেশের বাইরে নির্মাণ শ্রমিক হোক আর যাই হোক, তাদের দেশে আনবার যে খরচ, এটা কি সরকার বহন করে নাকি ব্যক্তি উদ্যোগে করে? থ্যাংক ইউ। আসলে এটার নিয়ম হলো, যখন আমরা জিটিজু ডিড করা থাকে, টার্মস কন্ডিশনে লেখা থাকে যে কোনো প্রবাসী মৃত্যুবরণ করলে তার মৃত্যুদেহ সরকার বহন করবে। কিন্তু অর্ধেক প্রায় মানুষদেরকে সরকার তার মৃত্যুদেহ আনার, যখনই সে অবৈধ থাকে, যেগুলো টার্মস কন্ডিশনে ইচ্ছাকৃতভাবে তাকে দোষ ধরে, বলে এই প্রবাসীর মৃত্যুদেহটা আনা যাবে না, তখন আমরা টিকিট বহন করি। তখন আমরা এক প্রবাসীর মৃত্যুদেহ, আমরা এক মহিলার মৃত্যুদেহ আনলাম ঢাকাতে, আনার পরে আমাদের খরচ দিয়ে দেখি যে তার দাফন করার কোনো জায়গা নেই, কারণ তিনি হলো ওই যে ঢাকায় যে বস্তিবাসী। তখন আমরা 38,000 টাকা দিয়ে সেই মহিলার মৃত্যুদেহ দাফন করার জন্য তার জমি কিনে আমরা রাতেই তাকে দাফন সম্পন্ন করি। যে বিষয়টি নিয়ে আপনাকে আলোচনা করছিলাম, সেটা হলো আজিম করে দেওয়া যায় না।
না, সেটা অনেক বাধ্যবাধকতা আছে। একজনের লাশ এক এক এলাকার লাশ অন্য এলাকায় নিতে চায় না, অ্যাকসেপ্ট করে না। এক্ষেত্রে আঞ্জুমান মফিদুল ইসলামের ভূমিকা কি? সেখানে আঞ্জুমান মফিদুল ইসলাম তো অন্য একটা বিষয়। মনে করেন এক এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কে কার খবর নেয়, এটাই সত্য। না না, এই প্রসঙ্গে আপনার একটু ইনফরমেশন দিয়ে রাখি। যখন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরিয়ার আলম, আমি আমাদের হিউম্যান রাইটস একটি সংগঠন আছে HR-এ, কুয়েতে এক ভদ্রলোক আমাদের চাঁদপুরের সংগঠনের HR-এ শাখা থেকে আসলো, আবেদন আসলো যে কুয়েতে বেচারা কাঠের কাজ করতো এবং সে মারা গেছে শ্রমিক, তার লাশটা দেশে আনা হচ্ছে না বা আনার ক্ষমতাও নাই, টাকাও নাই। আমি কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে জানিয়েছিলাম এবং উনি বলেছিলেন দায়িত্বটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের, তার উপর আমি বলে দিচ্ছি। তারপরে কিন্তু ইনফর্ম করার পরে সরকারি খরচে সেই লাশ আনা হয়। কিন্তু বাংলাদেশের মানুষ প্রবাসে কাজ করে, তাতে আমার ধারণা 1.25 কোটি, হ্যাঁ, বা 1,20,00,000। তো তাদের একটা বিরাট বড় রেমিটেন্স কিন্তু বাংলাদেশে আর্ন হয়। গার্মেন্টস শিল্পের পরেই আমি জানি প্রবাসীরা যে টাকা পাঠায় সেটা বিরাট বড়, আমাদের GDP-তে বিরাট বড় রেমিটেন্সের একটা মানে সাইজ, আমাদের অর্থনীতি চাঙ্গা হয়। তারা মারা গেলে তাদের লাশ সরকারিভাবে আনা হয় না বা এরকম কোনো আইন নাই। সেই আইন কর্মের উপরে কোনো স্মারকলিপি আপনারা দিয়েছেন? আমরা একটি স্মারকলিপি অনেক আগেই দিয়েছি, সেখানে সেই স্মারকলিপি অ্যাকসেপ্ট করেছে। এখন আমরা একটা স্মারকলিপি লিখে রেডি করেছি, ডক্টর ইউনূস মহোদয়ের সঙ্গে আমরা সাক্ষাৎ করে সেই স্মারকলিপি তার কাছে প্রদান করব। সেটার আসল সারমর্ম বিষয় হলো যে যদি 10 মিনিটের ভিতরে আমাদের বাংলাদেশের প্রবাসীরা টাকা পাঠাতে পারে, তাহলে আমার প্রবাসীর মৃত্যুদেহ কোনো 1 সপ্তাহের মধ্যে আসতে পারবে না। এটাই হলো বিষয়বস্তু। এই ধরনের একটা স্মারকলিপি আমরা রেডি করেছি। আরেকটি কথা হলো যে আমরা একটি মৃতদেহ দুবাই থেকে অনেক দিন যাবৎ আসছেন না, প্রায় 4 মাস ধরে দুবাইয়ের মর্গে পৌঁছে আসে প্রবাসীর লাশ শিরোনামে একটি পত্রিকায় আমরা পেপার কাটিং দিয়েছিলাম। পেপার কাটিং দেওয়ার পরে টনক করেছিল সেই মৃতদেহটিও আমরা আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা টিকিট দিয়ে এনেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের সেই কার্যক্রমের প্রতিবেদন বা আমরা রিপোর্টগুলি সোশ্যাল মিডিয়ায় পত্রপত্রিকায় পাই, কিন্তু আমাদের আসলে মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে তেমন কোনো ঐক্য নাই। বাংলাদেশের সহস্রাধিক মানবাধিকার সংগঠন আছে, তারা ডিসেম্বরের 10 তারিখে হয়তো প্রেস ক্লাবের সামনে তাদের মানববন্ধন করতে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন কালে। কিন্তু বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন কীভাবে কোথায় হয়? বিশেষ করে প্রবাসীদের অনেক মানবাধিকার লঙ্ঘন হয়। দেশীয়, আপনারা তো শুধু প্রবাসীদের না, দেশেও প্রবাসীদের, দেশের বাড়িতেও তো কোনো লোকজন থাকে, বাবা মা ভাই বোন থাকে। প্রত্যেকটা মানবাধিকারের বিষয়ে মানবাধিকার টু মানবাধিকার কোনো সমন্বয়ের দরকার কিনা এবং সে ব্যাপারে কোনো উদ্যোগ আপনারা নিচ্ছেন? দেখুন, এটা তো করা উচিত, কিন্তু আসলে সমন্বয়হীনতার কারণে তো আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু এটা তো অন্যান্য যারা সংগঠক আছেন বয়স্ক এবং পুরনো, তারা যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়, আমরা তাদের পদক্ষেপে এগিয়ে আসবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কিন্তু সাধারণত নির্মাণ শ্রমিক হয়, বিভিন্ন দেশে গেলে সেখানে অন্যান্য পার্শ্ববর্তী রাষ্ট্রসহ অনেক রাষ্ট্রেরই দেখা, গুগলে, অ্যাপেলে, নাসায় চাকরি করে, কাজ করে। বাংলাদেশের মানুষের স্কিল, কর্মক্ষমতা, তাদের যোগ্যতা, সেইভাবে ট্রেনিং দিয়ে সরকার আরও বেশি স্কিল লোকগুলোকে ভালো ভালো জায়গায় পাঠাবে, সেই প্রচেষ্টার কিছুটা অভাব আমরা দেখেছি। নতুন সরকার আসার পরে কি আপনি সেই কোনো শুভ লক্ষণ দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মানুষজন বাইরে গিয়ে বেশি বেশি ভালো ভালো জায়গায় এবং শিক্ষিত স্কিল মানুষগুলো যদি পাঠানো যায়, বিশেষ করে যারা নির্মাণ শ্রমিকও যায় বা যারা যদি কোনো ছোটো কাজেও যায়, তারা যেন আরও বেশি প্রশিক্ষণ নিয়ে ভালো বেতনে কাজ করতে পারে? বিদেশি মিশনগুলোতে, বিদেশি যেই দূতাবাসগুলো আছে, সেই দূতাবাসগুলোর সঙ্গে আপনাদের যোগাযোগ হয়? আমাদের মধ্যপ্রাচ্যের অনেক দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের যোগাযোগ হয় এবং রাষ্ট্রদূত মহোদয়দের সঙ্গে আমার কথা হয়। আচ্ছা, যেমন মালয়েশিয়া, সৌদি আরব, কুয়েত, কাতার, বিভিন্ন রাষ্ট্রে যখনই আমরা সমস্যায় পড়ি তাদেরকে ফোন দিই। আচ্ছা, কিন্তু যে বিষয়টি আপনি উত্থাপন করেছেন সেটা হলো সরকারের এটা একটি ভুল সিদ্ধান্ত। যারা যথেষ্ট এক্সপার্ট, মধ্যপ্রাচ্যের এক্সপার্ট, ভালো ভাষাভাষী, যারা আরবি ভাষা জানে, ইংলিশ ভাষা জানে, তাদেরকে CIP অথবা তাদেরকে যদি ইনভেস্টর লাইসেন্স দিয়ে বিভিন্ন রাষ্ট্র সরকারিভাবে সফর করায়, তখন আমরা এই দেশের মানুষগুলি কিভাবে স্বাবলম্বী হতে পারে, এই দেশের কম শিক্ষিত মানুষগুলি কিভাবে গিয়ে ট্রেনিং নিলে কিভাবে গিয়ে ওখানে সে ব্যবসা বাণিজ্য বা কাজ করতে পারে, সেই ধরনের যদি একটা উদ্যোগ
নেওয়া হতো, তাহলে আমাদেরকে যদি সেই ধরনের লাইসেন্স অথবা সেই ধরনের সিআইপি অথবা ইনভেস্টর লাইসেন্স হোল্ডার হিসেবে যদি আমাদেরকে অনুমোদন দেওয়া হতো, তাহলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করতে সক্ষম হতাম। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনা শেষ করব, তো আপনি আরেকটি বিষয় যেটা বলবেন তার সঙ্গে এটা সংযুক্ত করবেন যে বিশেষ করে বাংলাদেশ থেকে দেশের বাইরে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য জায়গায় গেলে যে পরিমাণে প্লেনের ভাড়া লাগে তার থেকে অন্য দেশের ভাড়া অনেক কম। এই তুলনামূলক পার্থক্যটা কি? মানে বাংলাদেশের মানুষ যখন দেশের বাইরে যায়, তার হালের বলদ, স্ত্রীর গয়না বিক্রি করে, বাবার জমি বিক্রি করে, তাদেরকে কেন অন্য দেশের সঙ্গে তুলনামূলকভাবে অনেক বেশি টাকা গুনতে হয় এই প্লেনের টিকিট করতে গিয়ে, সেটা বলবেন। সেই সঙ্গে আপনি আপনার যে বক্তব্য আপনি এখনও অব্যক্ত আছে সেটা বলবেন, সেই সাথে পলিটিক্স ক্লাবকে আপনি কীভাবে কী চোখে দেখেন সেটা বলে আজকে আলোচনা শেষ করবেন। আমি ইদানিং পলিটিক্স ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড দেখেছি, আসলেই গ্রহণযোগ্য এবং তারা ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। তো যে বিষয়টি আপনি ইয়ে করছেন একটু আমি ভুলে গেছি, আবার একটু রিভিউ। বিমান ভাড়া। আপনি নিশ্চয়ই আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেল এবং গুগলে সার্চ দিলে দেখতে পাবেন, করোনা ক্রান্তি লগ্নে অদ্যাবধি পর্যন্ত আমরা পিসিআর ল্যাব, বিমান ভাড়া, তাছাড়া ওই যে আমাদের পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশের আসা যাওয়ার ব্যাপারে বেশি টাকা নেওয়ার বৈষম্য, সে বিষয়টি নিয়ে আমরা সোচ্চার ভূমিকা পালন করে আসছি। বিভিন্ন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় শতবার গিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয় বিভিন্ন স্মারকলিপি দিয়েছি। আমরা এই বিষয় নিয়ে আসলে চোখে পড়ার মতো কাজ করেছি, কিন্তু সরকারের সদিচ্ছা না থাকলে যা হয় সেটাই হচ্ছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সরকার বদলে গেছে, সরকারের কলেবরও বদলে গেছে, কিন্তু যদি সরকারের ইচ্ছার বদল না হয় তাহলে সরকার বদলেই বা কি? আগামীতে নতুন নির্বাচিত সরকার আসবে এবং সেই সাথে জনগণের প্রতিনিধিরা ক্ষমতা আসবে। যদি এমনই হয় যে যেই লাউ সেই কদু হয়, তাহলে তো সমস্যা। আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন, বিশেষ করে বাংলাদেশের যত মানবাধিকার সংগঠন আছে সকলকে ঐক্যবদ্ধ করবার জন্য আপনি বিশেষভাবে উদ্যোগ গ্রহণ করবেন। HM মনিরুজ্জামান, আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীর উদ্দেশ্যে আপনি শেষ 1 মিনিট কী বলবেন? ধন্যবাদ। আসলে সংগঠন বলেন, মানবাধিকার বলেন, পলিটিক্স বলেন, যাই বলেন, আমরা পৃথিবীতে মানুষের কল্যাণে এমন কিছু ভালো কর্ম রেখে যেতে চাই যেন মৃত্যুর পরে আমাদের সেই ভালো কর্মের কারণে ভুক্তভোগী পরিবারগুলো খুঁজে খুঁজে আমাদের কবরগুলো জিয়ারত করে, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। তবে পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমরা যদি ভালো কাজ না করি, মানুষ আমাদেরকে প্রত্যাখ্যান করতে পারে। আমার কর্মকাণ্ড যদি ভালো হয়, আমার জাতীয় নির্বাচন, আমার উপজেলা নির্বাচন, যে নির্বাচনই আসুক না কেন, যখনই আমি ভালো কাজ করব, আমরা ভোটের জন্য আহ্বান করব, সেই ভালো কর্মকাণ্ড দেখে মানুষ আমাদেরকে মূল্যায়ন করবে, মানুষ আমাকে ভোট দিবে, মানুষ আমাকে খুঁজে নেবে আমার ভালো কর্মকাণ্ডের কারণে। তাই আহ্বান করব আপনার মাধ্যমে বিশ্ববাসীকে, বাংলাদেশের মানুষগুলোকে যেন আমরা কিছু ভালো কাজ করে মানুষকে দেখাতে পারি, মানুষ যেন সেই ভালো কর্মকাণ্ডের কারণে আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা নেতা হতে পারি, দেশ শাসন করতে পারি। বিশ্ববাসী যেন আমাদের প্রশংসায় ডক্টর ইউনূস সহ যারা যারা বাংলাদেশের সম্মানজনক ব্যক্তিবর্গ দেশ এবং বিদেশে রয়েছেন, তাদের মতো সুনামের সহিত আমরা চলতে পারি এবং আমাদের কর্মকাণ্ডের কারণে মানুষ যেন আমাদেরকে ভোট দিয়ে বিশ্ব নেতা, বাংলাদেশের নেতা, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা এবং সংসদ সদস্য করবে। মানুষের কাছে ভালো কাজ করার জন্যই আহ্বান করছি। ধন্যবাদ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পলিটিক্স ক্লাবের আলোচনায় যোগ দিয়ে দেশকে একটি নতুন বার্তা দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। HM মনিরুজ্জামান, আন্তর্জাতিক প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান, ধন্যবাদ আপনাকে।